কাঁচা আমের সিজন তো শেষই হয়ে গেল, কিন্তু আপনারা তো এখনও এই কাঁচা আমের রেসিপিটি ট্রাই করতে ভুলেই গেছেন। আর আমার মনে হয় না এই ধরনের কাঁচা আমের রেসিপি আপনারা আগে কোথাও দেখেছেন বা খেয়েছেন। এটা খুবই ইউনিক এবং খুবই পুরনো অথেন্টিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এই রেসিপি আগে কোথাও দেখিনি, তবে এই রেসিপিটা সম্পূর্ণ একটা সিক্রেট রেসিপি আমার মায়ের, অনেক পুরনো একটা রেসিপি। আমার এই ভিডিওটা আরও অনেক আগে করেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করব বলে কিছুতেই করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই। আর এই কাঁচা আমের আচারটা এতটাই মজা হয় যে আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। এটা অনেকটা মোরব্বার মতো হবে, তবে কোনো প্রকার কুক করতে হবে না। এটা সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর খেলে বুঝতে পারবেন। আপনারা বারবার এই রেসিপিটাই ট্রাই করবেন, আমার বিশ্বাস। এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর আমের কিন্তু প্রায় এখন আটি বেঁধে গেছে, তো শক্ত আমটা হলে আরও ভালো হবে। একটু কচকচা টাইপের আম সেরকম হলে খুব ভালোই হবে। আর যাদের বাসায় রোদ লাগানোর সুবিধা আছে, তারা চাইলে এভাবে আটিটা বের করে কেটে তারপর রোদ লাগাতে পারেন। তবে আমি রোদ না লাগিয়ে কিভাবে এই আমটা সংরক্ষণ করবেন, আম সংরক্ষণ পদ্ধতি না, এটা একটা আমের আচার সংরক্ষণ পদ্ধতি, সেটাও শেয়ার করব লাস্টে। তো ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করবেন, তাই বলে দিচ্ছি ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ফেল হতে পারে। তো আমগুলো কিন্তু আমি কেটে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, লবণ পানিতে অবশ্যই। লবণ পানিতে ভেজানোর পর আমি আমগুলো একেবারে খুব ভালো করে পানিগুলো মুছে নিয়েছি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে। তো আপনারা চাইলে একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমের পানি মোছার পর সবগুলো আম আমি একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী কাচের বোতল ইউজ করবেন। অবশ্যই এটা কাচের বোতলেই ভালো হবে, কারণ আমটা প্রায় অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো রাখতে হলে কাচের বয়ামটা একদম পারফেক্ট। তো আমি কিছু রসুনও দিয়ে দিচ্ছি। আমি 2টা বয়ামে ভরে নিচ্ছি, এখানে প্রায় 1 কেজির থেকে বেশি হবে আম। আমি কেটে পানি শুকিয়ে এরপর কাচের বয়ামে নিয়ে নিয়েছি। তো এরপর কিছু রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো একেবারে কাঁচা অবস্থায় আছে, তো কাঁচা অবস্থায় আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। তো আপনারাও অবশ্যই রসুনটা ইউজ করবেন। তো রসুনগুলো দিয়ে দেওয়ার পর এখন পরবর্তী ধাপে যাচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন আমি বাজারেটা দিচ্ছি প্রায় 1 চা চামচ করে, আমি দিচ্ছি 2টাতেই। আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এখানে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, যারা যেরকম ফ্লেভার পছন্দ করেন। তো আমি ছোটোটা অনুযায়ী কম দিয়েছি, আর বড়টাতে একটু বেশি দিয়েছি। এরপর বোটাসহ আমি কিছু শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 3-4টার মতো। এই লাল মরিচটা আপনারা বোটাসহই ইউজ করবেন, বোটাসহই এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ এই মরিচগুলো পরে উঠিয়ে খেতে অনেক অনেক মজা লাগে, বিশেষ করে ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, কিংবা খিচুড়ির সাথে। তারপরে যে রসুন দিয়েছি, রসুনের কোয়াগুলো কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো যায়। আর আমার আমগুলো কিন্তু প্রচুর টক ছিল, তাই আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দেবেন, আর না বুঝলেও কোনো সমস্যা নেই। আপনারা যখন 1-2 দিন এভাবে রেখে দেবেন, তখন আপনারা পরে চাইলে কিছু লাগলে লবণ বা চিনি সেগুলো অ্যাড করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। 1 সপ্তাহ পর যখন দেখবেন যে কিছু কম হয়েছে, তখন চিনি অথবা লবণ যেটাই লাগে আপনারা দিয়ে দিতে পারেন পরে। লবণ দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, তবে চিনিটা মাস্ট বি লাগবেই। লবণ পরিমাণ মতো দিয়ে চিনিটা মাস্ট বি দিতে হবে, কারণ চিনির কারণে এখানে একটা ফার্মেন্টেশন হবে আমগুলো। তো ফার্মেন্টেশনের কারণেই মূলত এই আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমের আচারগুলো একদম কচকচা টাইপের থাকবে, নরম হয়ে যাবে না, আমগুলো কাঁচা কাঁচা থাকবে, আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভীষণই ভালো লাগবে। তবে আপনারা যদি এখানে চিনি না দিতে চান, সেক্ষেত্রে তেলের পরিমাণ সরিষার তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে। চিনি না দিলেও রাখা যাবে, তবে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে।
অথবা লবণ পানিতে সিদ্ধ করে রাখতে পারবেন, তবে সেটা হয়ে যাবে সংরক্ষণ পদ্ধতি। তবে আমি এখানে কোনো সংরক্ষণ পদ্ধতি শেয়ার করছি না, এটা একটা আচারের রেসিপি শেয়ার করছি, এবং ফার্মেন্টেড আচার যেটাকে বলে। এটা ভীষণ মজা হয়, যদি না ট্রাই করে থাকেন কোনোভাবেই বুঝতে পারবে না এটার স্বাদ কীরকম। এখানে সরিষার তেল আমি প্রায় হাফ কাপ মতো দিয়েছি, 1 কেজির জন্য আমি হাফ কাপ ইউজ করছি। আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এখানে আরও কিছু লিকুইড হবে, তখন দেখা যাবে অনেক বেশি তেল ইউজ করলে এটা মুখটা পড়ে যাবে, বা মুখটা পড়ে পানিগুলো বের হয়ে চলে আসবে, তখন সমস্যা হবে। তাই তেলটা প্রথম অবস্থায় কম দেবেন। এরপর আমি 1/3 কাপ বড়, মানে যেটাতে 1 কেজি আছে সেটাতে 1/3 কাপ করে আমি ভিনেগার ইউজ করেছি। এখানে ভিনেগারটা না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে রোদে শুকাতে হবে আর কি। যদি ভিনেগার না দেন অবশ্যই রোদে 1 সপ্তাহ পর্যন্ত শুকিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে। আর যদি ভিনেগার ইউজ করেন তাহলে রোদে দেওয়ার ঝামেলা একেবারেই নেই। এটা কোনো, আমার আম্মু কী করতো আগে, এগুলো এভাবে তৈরি করে, এ তো আমি একটু ঝাঁকড়ি নিচ্ছি, তারপর আমার আম্মুর কথাটা বলছি। আগে আম্মু যখন মানে ভেজাল হয়ে যেত, আমাদের গাছে প্রচুর পরিমাণে আম হতো, তো আমগুলো আসলে এতগুলো জিনিস একসাথে মানে আচার করা বা অনেক কিছু লাগতো, চিনি, লবণ, তেল, তো এত কিছু না করে আম্মু কী করতো, এরকম বড় বড় কাচের জার কিনে আনতো, কিনে এরপর এগুলো শুধু লবণ, চিনি আর এরকম সরিষা টরিষা দিয়ে, মানে পাঁচফোড়ন দিয়ে সব কিছু এভাবে রেখে দিত, কোনো কিছুই রান্নাও করা লাগতো না, কিছুই করা লাগতো না। এরপর আমাদের একটা পুরনো আলমারি ছিল, তো আম্মু ওখানে শুধু আচার রাখতো। তো আম্মু প্রায় 6 মাসের জন্য ওই আলমারির ভিতর লুকিয়ে রাখতো আচারগুলো, আর রোদেও দিত না, শুধু 1 সপ্তাহ রোদ লাগাতো। তখন তো ভিনেগার ছিল, আর ভিনেগার যদি থেকেও থাকতো তখনকার মানুষ ওটা চিনতো না। এখন আমরা ভিনেগার ইউজ করছি। ওই সময় এভাবে করেই সংরক্ষণ করতো আমের আচার, রোদে লাগিয়ে লাগিয়ে। তো এগুলো আমি ভিনেগার দিয়ে এখন যেভাবে আম্মু রাখতো একটু মানে আমি আমার আলমিরাতে ভরে রেখে দেব। তো আমার আম্মু এরকম করতো, রোদ লাগিয়ে আলমিরাতে রেখে দিত। তো এটা প্রায় 6 মাস পর্যন্ত, মানে 6 মাস পর এটা বের করতো। তারপর আমরা খেতাম অনেক মজা করে। এটা ভীষণ ভীষণ মজা হয়। আপনারা ট্রাই না করলে এখনই ট্রাই করুন। আমের সিজন, মানে কাঁচা আমের সিজন তো চলেই গেল, আমার মনে হচ্ছে এখনও পাবেন, ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই আমের আচারের রেসিপিটি কেমন লেগেছে? কোনো প্রকার রান্না ছাড়া আমের আচারের রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অথবা মজা লাগলে ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দিতে পারেন, আমি পরবর্তীতে আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।